2 3 তারপর ঘোরো 2 3 উফ, ব্যাস ব্যাস ব্যাস, এখন বন্ধ করো এই সমস্ত তোমাদের নাচ গান। my God. অলোকা, এই নাও। সরোজ, 12:30 বেজে গেছে। হ্যাঁ, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, কত কাজ বাকি রয়েছে বলো তো। সকাল হতেই মন্দিরে যেতে হবে, পুজো করতে হবে। এখন তো এসব বন্ধ করো। আরে আন্টি, আপনি আমাদের নাচ বন্ধ করছেন? আর ওইদিকে যে ভিকিদার ব্যাচেলার পার্টির হই হুল্লোড় চলছে, ওদের কিছু বলছেন না? দেখা গেল যার বিয়ে তার কোনো হুঁশও নেই, পাত্তাও নেই। আরে বাবা, তুই ওর কথা অত ভাবিস না। বিয়ের জন্য সব থেকে বেশি ব্যস্ত তো ওই হয়েছে। গাইজ, আমার স্বাধীনতার শেষ রাতে আমার সঙ্গ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ব্রাদার। ভাই বলছিলাম কি, পার্টি এবার র্যাপ আপ করা যাক। র‍্যাপ আপ? আরে কাল ভাই বাড়িতে একটা পূজা আছে সকাল ভাই সকাল। পূজা নামে তো একটা গার্লফ্রেন্ডও ছিল তোর, ওকে মনে করে নিবি, হয়ে যাবে পূজা। এমনিতেও বিকি ওর পুরনো গার্লফ্রেন্ডসদের ভুলেই গেছে। হি ইজ এ চেঞ্জড ম্যান। এখন তো শুধু প্রাচীর বিকি। ঠিক বললাম তো? লেট হিম স্লিপ। আমরা সবাই কেটে পড়ি। চলো রাজীব। রাজীব, Yeah. চলো। রেকে আমার ভাই, বিয়ে হচ্ছে তোর, কিন্তু তুই তুই আমাকে আমাকে বাড়ি হ্যাঁ ভাই, আমি আসছি পাঠাচ্ছিস। আমি আসছি। চল চল চল। তুই আয় না আমার সঙ্গে। হ্যাঁ আমি আসছি। আহ, গাড়িটা তুমি ড্রাইভ করো, পৌঁছে আমার একটা SMS করে দিও। বিকি, তুমি অনেকটা বদলে গেছো। এটা প্রাচীর জন্য হয়েছে, তাই না? যদি এই চেঞ্জটা একটু আগে আসতো। গুড নাইট। গুড নাইট। বিয়ের শুভেচ্ছা। অলোকা, আমার তোমার সাথে দরকারি কথা আছে। আন্টি, 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 ভিকি কোথায়? কি হয়েছে অমৃতা, কি হয়েছে? আন্টি, ভিকি কোথায়? ওর ঘরে তো শুয়ে রয়েছে। কি হয়েছে? আরে, ভিকি, কি হয়েছে? আরে ভিকি! কি হয়েছে বলবে তো। ভিকি, ভিকি, ভিকি। ভিকি, 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 আন্টি, উপরে আসো। কি হয়েছে? কি হলো আমার ভিকির? আরে, কি হলো আমার ছেলেটার? ভিকি, 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 কি হলো বাবা? কি হলো? কি হলো ভিকি? কি হলো? কি হলো? অলোকা, পাশের ডক্টর গুপ্তাকে নিয়ে এসো এক্ষুনি, তাড়াতাড়ি। অমৃতা, কি হয়েছে? আমি জানি না আঙ্কেল, রাত 2:45-র সময় ভিকি আমাকে মেইল করেছিল। সকালে উঠে দেখলাম চোটে লেখা আছে ভিকি সুইসাইড করবে। আমি কিছু না বুঝে এখানে চলে এলাম, আর এখানে এসে দেখলাম ভিকি। কি হয়ে গেল? পুলিশ স্টেশন। বিয়ে হলো জীবনের একটা নতুন সূচনা। ভিকি ওরফে বিক্রান্ত জয়সওয়াল, বয়স 30 বছর। যেদিন সে একটা নতুন জীবনে পা রাখতে চলেছিল, সেদিন সকালেই তার নিজের ঘরে তার লাশ পাওয়া গেল। অনেক রাতে প্রায় 2:45 নাগাদ সে তার বিজনেস পার্টনার অমৃতাকে একটা মেল পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল সে আত্মহত্যা করতে চলেছে। কিন্তু সেই রাতেই
ও অনেক রাত পর্যন্ত ওর বন্ধুদের সঙ্গে ছিল, আনন্দে ছিল। তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যে ও আত্মহত্যা করলো? কি মিষ্টি দেখাচ্ছে তোকে, কেউ যেন নজর না দেয়। আচ্ছা, এবার তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, পুজোয় বসতে হবে। ঠাকুর মশাই এক্ষুনি আসবেন। মা ফোন করেছেন। হ্যালো, গুড মর্নিং মা। কি হচ্ছে প্রাচী? প্রাচী বল কিছু। হ্যালো শারদা দিদি, কি হয়েছে? স্যার পুরো ঘর চেক করে দেখেছি, কিন্তু এরকম কিছু পাইনি যা থেকে প্রমাণ হয় যে এ সুইসাইড করেছে। না ঘুমের ওষুধ, না বিষের কৌটো, কোনো কিছু না। কিন্তু ওর মুখের কালার দেখে মনে হচ্ছে স্যার ও বিষ খেয়েছে। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। আর এই ঘরে যা জিনিস আছে, গ্লাস, বটলস, প্লেটস, সব ফরেনসিক ল্যাবে পাঠাও। এই ঘরটা সিল করে দাও। ওকে স্যার। পার্টির পর সব শেষে এই ঘরে কে এসেছিল? অলকা, রাতে তুই এসেছিলি না ঘরে? স্যার, আমি তো শুধু জল দিতে গেছিলাম। আমি জল দিলাম আর নিজে ঘরে এসে শুয়ে পড়ি। তুই কোথায় থাকিস? আমি মালাতে থাকি স্যার। ক বছর কাজ করছিস সেখানে? 4 বছর ধরে স্যার। পুরো বিশ্বাসের সঙ্গে কাজ করি স্যার। আপনি চাইলে দিদিকে জিজ্ঞেস করে নিন। আমি কিচ্ছু করিনি স্যার। আমি বলেছি কিছু করেছিস? যতদিন তদন্ত চলবে কোথাও যাবি না। ঠিক আছে স্যার, আমি ভিকির মামা সমীর অরোরা। আমি যখন বুঝতে পারলাম যে এটা সুইসাইড কেস, তখন আমি আপনাদের খবর দিলাম। আর আমাদের এই পাশেই ডক্টর গুপ্তা থাকেন, আমি ওনাকেও খবর দিয়েছিলাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এখানে এই বাড়িতে? আগে না, আমি জয়পুরে থাকি। ভাগ্নের বিয়েতে এসেছিলাম। ভোর ভোর উঠে আমরা যখন বিয়ের যোগাযন্ত্র করছিলাম, তখনই অমিতা এলো। আন্টি, আন্টি ভিকি কোথায়? ও নিজের ঘরে শুয়ে আছে। ওই বলল যে ভিকি নাকি ওকে গভীর রাতে সুইসাইড ইমেল পাঠিয়েছিল। রাত 2:45 নাগাদ ভিকি আমাকে একটা মেল করেছিল। ওটা লেখা আছে যে ভিকি সুসাইড করছে। স্যার, আমার কাছে আছে, আপনি নিজেই পড়ে নিন। আপনি নিজেই পড়ুন। হ্যাঁ, আমি ডিয়ার অমৃতা, ভেবেছিলাম তোমায় ভুলে যাব, কিন্তু ভুলতে পারছি না। প্রাচীর সাথে কাল আমার বিয়ে, যেটা আমি একদমই করতে চাই না। ভালো ওকে বাসি না আমি, আর ওকে নাও করতে পারছি না। অনেক দেরি হয়ে গেছে, ওর সাথে একটা মিথ্যে জীবন কাটাতে পারবো না। সত্যি অনেক লেট হয়ে গেছে। আমি শুধু আর শুধুই তোমাকে ভালোবাসি। তুমি তো আমাকে ছেড়ে দিলে যখন আমার সব থেকে বেশি দরকার ছিল তোমাকে। আমি ভেবেছিলাম যে জীবনের একটা নতুন সূচনা হবে, কিন্তু না, এটা আমি করতে পারবো না। তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। অমৃতা, আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। চুপ কর অমৃতা, চুপ কর, চুপ কর। আন্টি, এই সমস্ত মিথ্যে কথা। ভিকি তো নিজেই এই বিয়েতে মত দিয়েছিল। ও বিয়ে করতে চেয়েছিল নিজেই। যদি এরকম কিছু সত্যি হতো, ও আমাকে নিশ্চয়ই বলতো না। তুমি মিথ্যে কথা বলছো। তোমার আর ভিকির সম্পর্ক তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। ও তোমাকে ভুলে গিয়েছে। দিদি, ও তোমাকে ভুলে দিদি, গিয়েছে। দিদি, দিদি সামলে। দিদি এমন করে না। অমৃতা হয়তো ঠিকই বলছে। কাল ভিকি খুব চিন্তিত ছিল, আমাকে কিছু বলতে চাইছিল। কি বলতে চেয়েছিল? বসে পড়ো। হ্যাঁ বল বাবা, কি বলবি? আপনার সঙ্গে একটা দরকারি কথা আছে। হ্যাঁ বল না। আপনি অমৃতাকে তো চেনেনি, ওর ব্যাপারে কিছু বলার আছে। অমৃতা
পার্ট টাইম এক্স গার্লফ্রেন্ড আর ফুল টাইম বিজনেস পার্টনার, তাই তো? দেখ বাবা, কাল তোর বিয়ে, আজকে তোর এক্স গার্লফ্রেন্ডকে মনে করছিস কেন? আমার কথা শোন, এই যে পুরনো গার্লফ্রেন্ডরা হয় না, এরা সমস্ত গেঁজিয়ে যাওয়া বিয়ারের মতো, খেলে পরেই পেট খারাপ হয়ে যাবে আর নেশাও হবে না। আরে এসব অমৃতাকে ছাড়। হ্যাঁ, আমি এখন ঠাকুরের কাছে যাচ্ছি, পরে এসে ভালো করে কথা বলবো। মামা। আসছি। হ্যাঁ, তারপর কাজকর্মের ব্যস্ততায় আমি আর ভিকির সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু অমৃতার ব্যাপারে কিছু বলতে চাইছিল। আপনারা কিছুদিনের মধ্যে শহর থেকে বাইরে যাবেন না। যখন যার প্রয়োজন পড়বে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আসতে হবে। মার বক্তব্য, ছেলে বিয়ে নিয়ে খুশি ছিল, কিন্তু ছেলে তার এক্স গার্লফ্রেন্ডকে মেল করে জানায় যে সেই বিয়েতে খুশি নয়, আত্মহত্যা করতে চায়। কিন্তু স্যার ঘরের মধ্যে এরকম কিছুই পাওয়া যায়নি, তাহলে সুইসাইড করলে কিভাবে করলো স্যার? ইমেল অমৃতা পেয়েছিল, আর মামারও বক্তব্য হলো বিকি বিয়ের ঠিক একদিন আগে অমৃতার ব্যাপারে কিছু একটা বলতে চাইছিল। শুধু ইমেল দিয়েই এটা প্রমাণ হয় না যে এটা সুইসাইডের কেস। পোস্টমর্টম রিপোর্ট আসার পরই জানা যাবে এটা কিসের জন্য হয়েছে। ততক্ষণ পর্যন্ত একটা কাজ স্যার। করো, অমৃতা আর ভিকির মধ্যে যা কথাবার্তা হয়েছে ফোনে অথবা ইমেলে, তার সমস্ত ইনফরমেশন কালেক্ট করো। ওকে স্যার। আর হ্যাঁ, কাল রাতে ওখানে যত লোক ছিল সবার স্টেটমেন্ট নিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। ওকে স্যার। বিশেষ করে ওই কাজের মেয়ে অলকার কিছু লুকোনোর চেষ্টা করছে ও। আমাদের তদন্ত শুরু হবে অমৃতাকে দিয়ে। ওকে পুলিশ স্টেশনে ডেকে পাঠাও। ভিকির ইমেল এটাই প্রমাণ করে যে ও আত্মহত্যা করেছিল, কিন্তু পুলিশ ভিকির ঘর থেকে এমন কোনো প্রমাণ পায়নি যাতে এটা প্রমাণ করা যায় যে ভিকি কিভাবে আত্মহত্যা করলো। পুলিশের অপেক্ষা ছিল পোস্টমর্টেম রিপোর্টের। সন্দেহের তীর সবার আগে অমৃতার উপরেই গিয়ে পড়ল। অমৃতা যে কখনো ভিকিকে ভালোবেসেছিল, সেই কি ওর মৃত্যুর জন্য দায়ী হতে পারে? তোমাদের দুজনের প্রেম কাহিনী কোথায় এসে থেমেছিল? স্যার 3 বছর আগে আমি আর বিকি মিলে একটা কোম্পানি শুরু করেছিলাম। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, ভালো বিজনেস পার্টনার ছিলাম, আর আস্তে আস্তে আমাদের প্রেম হয়ে গেল দুজনের। কিন্তু খুব তাড়াতাড়ি আমি বুঝতে পারলাম যে আমি আর বিকি ভালো বিজনেস পার্টনার হতে পারি, ভালো বন্ধু হতে পারি, কিন্তু লাইফ পার্টনার হতে পারি না। আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। আমরা দুজনের কাজে ফোকাস করতে শুরু করলাম। সবকিছু ঠিক ছিল আমাদের মধ্যে। ইনফ্যাক্ট আমার জন্য কোম্পানির এত বড় একটা ডিল ফাইনালাইজ হয়নি। কোম্পানি এত বড় একটা লস খেয়েছিল, কিন্তু ভিকি ও আমাকে সাপোর্ট করলো, আমাকে ভরসা দিল। আরে শুধুমাত্র একটা ক্লায়েন্টই তো গেছে, এতে এত টেনশন করার কি হয়েছে তোর? বাট ভিকি এত বড় একটা প্রজেক্ট ছিল, সব আমার জন্য সব গড়বড় হয়ে গেল। আই এম রিয়েলি সরি। তুই আমার উপর রেগে নেই তো ভিকি? আমি তোর উপর কেন রাগ করব? আমাদের বন্ধুত্ব অনেক স্ট্রং ছিল। অতীত আমরা দুজনেই ভুলে গেছিলাম। তুমি ভুলেছিলে, ভিকি নয়। স্যার এই বিষয়টা নিয়েই তো আমি চিন্তিত যে আমাদের দুজনের মধ্যে তো সব ঠিক ছিল। আমরা ভালো করে কথা বলতাম, আর ওর সাথে প্রাচীকে দেখে আমি ভালো ছিলাম, কারণ আমি জানতাম যে ও প্রাচীর সাথে ভালো আছে। কিন্তু এই সুইসাইড নোট, এই ইমেল আর সমীর মামার কথা নিয়ে স্যার আমার একদম আইডিয়া হচ্ছে না যে শেষে ভিকির মনে কি চলছিল। আইডিয়া হলে কি করতে? ভিকির কাছে আবার চলে যেতে? না স্যার, আমি ভিকির সাথে দেখা করতাম, ওর সাথে কথা বলতাম, ওকে বোঝানোর চেষ্টা করতাম। অনেক দেরি হয়ে গেছে। তুমি কাল রাতে কোথায় ছিলে? কাল অফিসে ছিলাম স্যার। এই চল অমৃতা বেরোই। তুই ভিকির ব্যাচলার পার্টিতে যাবি না নাকি? হ্যাঁ নিখিল, ইউ ক্যারি অন। আই মিন এতগুলো কাজ এখানে পড়ে আছে, আর ইউ নো হোয়াট, আমি পার্টি মিস করব, কিন্তু ভিকির বিয়ে একেবারেই মিস করব না। আমি জানতাম যে ভিকি আমার উপর রাগ করবে। হাই ভিকি। কি রে অমৃতা, তুই কোথায় আছিস? পার্টিতে এলি না কেন এখনো? আরে ইয়ার, তোর কাজগুলো আমি করছি, আর এমনিও আমি কি করে যাব? এতগুলো কাজ পড়ে আছে। আর কালকের জন্য কোনো টেনশন রাখতে চাই না, কারণ কালকে আমি তোর বিয়েতে যাব। চল ঠিক আছে, সি ইউ, হ্যাঁ, টেক কেয়ার, বাই। আমি ব্যাচেলার পার্টিতে যেতে পারিনি, কারণ অনেক রাত অব্দি অফিসে কাজ করলাম আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তুমি যেটা বলছো আর যেটা মেল বলছে দুটো ভিন্ন ভিন্ন গল্প। এর মধ্যে সত্যি কতটা আছে, জল মেশানো কতটা আছে, সেটা বার করে নেব। কিন্তু একটা কথা শোনো, তুমি এই কেসে খুব খারাপ ভাবে ফাঁসছো, আর তোমার কাছে একটাই শুধু রাস্তা, আমাদের সবকিছু সত্যি করে বলো। স্যার আমি যা জানতাম সব বলে দিলাম আপনাকে, এছাড়া আমি আর কিছু জানি না স্যার। স্যার হসপিটাল থেকে ডক্টরের ফোন এসেছিল, আমাদের সঙ্গে উনি কথা বলতে চান।
পোস্টমর্টম থেকে জানতে পেরেছি যে মৃত্যু পটাশিয়াম সাইনাইটের জন্য হয়েছে। কি? পটাশিয়াম সায়ানাইড? ইয়েস, ডেড বডির ইন্ডেক্স ফিঙ্গারে আর ঠোঁটে সাইনাইটের স্যাম্পল আমরা পেয়েছি। ডাক্তারবাবু, মৃত্যু কটার সময় তা হয়েছে? ধরুন 1:30 থেকে 2টোর মধ্যে। 2:45-র কাছাকাছি নয় তো? না স্যার, 1:30 থেকে 2টোর মধ্যে। রাত 2:45 নাগাদ ভিকির মেল পাঠিয়েছিল আমাকে। আমি সকালে উঠে দেখলাম যে ভিকি সুইসাইড করতে চাইছে। একটা ছেলের পার্সোনাল ইমেল আইডি থেকে সুইসাইড নোট আসে রাত 2:45-র সময়, আর সেই ছেলেই মারা গেছে রাত 1:30 থেকে 2টোর মধ্যে। মৃত্যুর পর সুইসাইড নোট কি করে পাঠালো? তার মানে স্যার এটাই যে ভিকির মৃত্যুর পরে অন্য কেউ অমৃতাকে মেল করেছিল ওর অ্যাকাউন্ট থেকে। কুমার, এটা সুইসাইডের কেস হতেই পারে না। এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার কেস। কোনো মানুষ সাইনাইড কেন ব্যবহার করবে? এটা তো এমন জিনিস নয় যে মেডিকেল স্টোরে গেল, কিনলো, খেলো, মরে গেল। ইটস এ রেয়ার কেমিক্যাল। ইয়েস স্যার। আর সুইসাইডের অনেক পদ্ধতি আছে। ইন্ডেক্স ফিঙ্গার আর জিভে সায়ানাইড ট্রেস করা গেছে। তুমি ওই ঘরের প্রত্যেকটা জিনিস ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিলে? হ্যাঁ স্যার, খাওয়া দাওয়া করা সব জিনিস সমস্ত কিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছিলাম, যেমন প্লেট, গ্লাস, বিয়ার বটলস সবকিছু। ল্যাবে খোঁজ নিয়ে দেখো কোনো জিনিসে সায়ানাইড পাওয়া গেছে কিনা। ওকে স্যার। ভিকির ফোন কলস আর ইমেলস, ব্যক্তিগত এবং ব্যবসার সব জিনিসের সব ইনফরমেশন বার করো। যে কেউ ইনভলভ হতে পারে, অফিসের বা বাড়ির। রাইট স্যার। এটা মার্ডার কেস। ওই সুচতুর অপরাধী আমাদের নিয়েই খেলা খেলছে। সুইসাইডের খুব ভালো সিন ক্রিয়েট করেছে সে। এখন এই খেলাটাই খেলবো আমরা তার সাথে। তার যেন মনে হয় যে এই কেসের ইনভেস্টিগেশন সুইসাইডের পয়েন্ট অফ ভিউ থেকে করছি, যেখানে আমরা মার্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে কেসটা ইনভেস্টিগেট করব। সায়ানাইড এমন এক কেমিক্যাল যেটা খুব সহজে কারো পক্ষে হাতে পাওয়া সম্ভব নয়। এই কেমিক্যাল বিশেষ কিছু ইন্ডাস্ট্রি যেমন ফটোগ্রাফি, গোল্ড, ডায়মন্ড, মাইনিং আর ইনস্টিটিউশনাল রিসার্চে ব্যবহৃত হয়। তাহলে ভিকি, যে কিনা একজন অ্যাড এজেন্সির মালিক, তার কাছে এই সায়ানাইড কোথা থেকে আসবে? পুলিশ খুব দ্রুত অনুমান করে ফেলেছিল যে এটা সুইসাইড নয় বরং মার্ডার ছিল। ভিকিকে খুন করা হয়েছিল, যেটাকে আত্মহত্যা দেখানোর একটা চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সে কে ছিল যে বিয়ের ঠিক 1 রাত আগে ভিকিকে তার বাড়িতেই খুন করতে পারে? এই মুহূর্তে পুলিশের সন্দেহের তালিকায় ভিকির সব কাছের মানুষই আছে। তাদের ইনভেস্টিগেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র ছিল ওই সায়ানাইড যাতে ভিকির মৃত্যু হয়েছে। কিন্তু সেটা তাকে কিভাবে দেওয়া হলো তার কোনো প্রমাণ এখনো অবধি মেলেনি। স্যার, ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। যে গ্লাসে করে কাজের মেয়ে অলকা জল নিয়ে গিয়েছিল তাতে, আর ওই ঘরে যতগুলো বিয়ার বোতল, গ্লাস, প্লেট ছিল তার কোনোটাতেই সাইনাইড পাওয়া যায়নি। এই সায়ানাইড পাওয়া গেল তো এলো কিভাবে? কে আনতে পারে? এমন কোন বিজনেস আছে যেখানে এটা ইজিলি অ্যাভেলেবেল? কারণ কুমার, ওটা ছিল বিয়ে বাড়ি, অনেক ধরনের মানুষ ছিল। কিন্তু এটা তো সম্ভব নয় যে কেউ বাইরের লোক এলো আর চুপচাপ সায়ানাইড দিয়ে বেরিয়ে চলে গেল। আশেপাশেরই কেউ আছে যে ইনভলভড। কুমার স্যার। তুমি ভিকির ঘরের সমস্ত জিনিস ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিলে? না স্যার, শুধু খাওয়া দাওয়ার জিনিসই পাঠিয়েছিলাম। কিছু বই আর কিছু ফাইলস ছিল, সেগুলো পাঠিয়েছিলে? না স্যার। ওই ঘরটা আবার রিভিজিট করো, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও ফরেন্সিক ল্যাবে পাঠাও। কোথাও না কোথাও পটাশিয়াম সায়ানাইড তো পাওয়া যাবে। ওকে স্যার। আর হ্যাঁ, ভিকিকে জীবিত অবস্থায় শেষ দেখেছিল কাজের মেয়ে অলকা। যখন আমি জিজ্ঞাসাবাদ করছিলাম তখন ভিকির পিসির মুখে একটা অদ্ভুত রিয়াকশন ছিল। রাইট স্যার। ভিকির পিসির সঙ্গে কথা বলো। ওকে স্যার। সেদিন আপনি কাজের মেয়ে অলকার ব্যাপারে কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, আমি অলকাকে বিকির ঘরে পাঠিয়েছিলাম। বিকির সব বন্ধুরা চলে গিয়েছিল আর বৌদি বলেছিল বিকির ঘরে জল পাঠিয়ে দিও, তাই আমি অলকাকে পাঠালাম। এখন জল দিতে তো তেমন সময় লাগে না, কিন্তু ও প্রায় 15-20 মিনিট বাদে ঘর থেকে বেরিয়েছিল। এটা আমিও ভেবেছিলাম যে ও অত দেরি করলো কেন ঘর থেকে বেরোতে। চল এবার সব সত্যিটা বলে ফেল, না হলে আরো মার খাবি। জল দিতে তোর এত সময় লাগলো কেন? বল। সব সত্যি কথা বলবি নাকি? স্যার, এটা সত্যি যে আমার সময় লেগেছে, কিন্তু ভিকি দাদা আমাকে নিজে আটকেছিল। দাদা, অলকা, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। রাগ করেছো আমার ওপর?
তুমি আমার ওপর এই জন্য রাগ করেছো তাই না, যে আমি রাজার সঙ্গে তোমার বিয়েটা ভেঙে দিয়েছি? তুমি রাজার ব্যাপারে কিছু জানো না, আর বিয়ের নামে ও না জানি কত মেয়েকে এভাবে ঘোরায়। তুমি আমাদের ওপর ভরসা করো তো? তুমি আমাদের এখানে কাজ করো ঠিকই, কিন্তু তুমি আমাদের পরিবারের একজন। তুমি আমাদের উপর ভরসা করো, আমরা তোমার ভালোর জন্যই করেছি এটা। উনি আমার ভালো চাইতেন, তাহলে আমি কেন মারবো ওনাকে? স্যার অলকা মিথ্যে কথা বলছে না, আমি ওর পুরো ব্যাকগ্রাউন্ড চেক করিয়ে দেখেছি স্যার। আর এমনিতেও স্যার এরকম প্ল্যান মাফিক ষড়যন্ত্রকে অলকা কিভাবে সফল করতে পারে স্যার? করতেই পারে, হতে পারে কেউ ওকে ঘুঁটি সাজিয়েছে। বড় বড় বাড়ির কাজের লোকরা এরকম কাজ করেই থাকে, আর এই ব্যাপারে কারো সন্দেহ হয় না। যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে, ও সন্দেহের তালিকায় থাকবে। অমৃতা আর ভিকির প্রেম কাহিনী এই ঘটনার মূল, সেটাকে খুঁড়ে বার করতে হবে। একটা কাজ করি, ভিকির অফিসে যাই, অমৃতাকে একটু জিজ্ঞাসাবাদ করি, যদি ওদের প্রেম কাহিনীর নতুন কোনো অধ্যায় আবার খুলে যায়। ওকে স্যার। আপনি শুরু থেকে এই কোম্পানিতে ভিকি আর অমৃতার সাথে আছেন তো? হ্যাঁ। দুজনকে ভালো করেই চেনেন নিশ্চয়ই। হ্যাঁ। ভিকি আর প্রাচীর বিয়ের কথা ছিল, এই ঘটনার অমৃতার উপর কি ছাপ পড়েছিল? ভিকি আমার বন্ধু ছিল, ওর ব্যাপারে আমি কোনো মিথ্যে কথা বলবো না। খুবই ভালো মনের মানুষ ছিল, ইয়াং ছিল, সাকসেসফুল ছিল, আর অনেক কম বয়সে অনেক নাম প্রতিপত্তি অর্জন করেছিল। ওর জীবনে মেয়েদেরও কমতি ছিল না, কারোর সঙ্গে লয়াল ছিল না ও। অ্যান্ড অবভিয়াসলি অমৃতা এই জিনিসটা পছন্দ করতো না। হ্যাঁ ভাই রাজীব, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। প্রেজেন্টেশন রেডি? হ্যাঁ স্যার। কাম, কেবিনে এসো। স্যার অমৃতা খুব ভালো করেই জানতো যে মেয়েদের ব্যাপারে ভিকির একটা দুর্বলতা আছে। ব্রেকআপ তো হওয়ারই ছিল, আর তখনই ওর জীবনে প্রাচী এলো। স্যার ওর জীবনটা একেবারে বদলে গেল। স্যার ভিকির মতন একটা মানুষ 1 বছরের মধ্যে প্রাচীর সঙ্গে সেটেল হওয়ার কথা ভেবে নিল, কিন্তু হয়তো এই ব্যাপারটা অমৃতা ঠিক মেনে নিতে পারলো না। অমৃতা যে এই ব্যাপারটা মেনে নেয়নি সে কথা আপনি জানলেন কি করে? অমৃতা আপনাকে কিছু বলেছে? বলেনি তো কিছুই, কিন্তু ওর বিহেভিয়ার থেকে খুব ভালো করেই বোঝা যেত। ও ইচ্ছা করেই ভিকিকে অফিসে আটকে রাখতো, মিটিংস ডিলে করতো, যাতে ভিকির কাছে প্রাচীর জন্য সময় না থাকে। আর এই ব্যাপারটা নিয়ে ভিকিও একটু আপসেট ছিল, এমনকি ও এই কোম্পানিটা ডিজলভ করার ব্যাপারেও চিন্তা ভাবনা করছিল। স্যার ওই রাত্রে না ও খুব খুশি ছিল, তাই জন্যই বুঝতে পারছি না যে সুইসাইড কেন করতে গেল। আর আমরা সবাই জানি ও প্রাচীকে প্রচন্ড ভালোবাসে, তাহলে ওই সুইসাইড কেন করতে গেল? আর স্যার ও যদি সুইসাইড করেই থাকে, তাহলে অমৃতাকে কেন সুইসাইড নোট মেল করলো? সত্যি কি ভিকি কোম্পানি ডিসলভ করতে চাইছিল? হ্যাঁ স্যার, ও এটাই ভেবেছিল। এই কথা নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? এই ইনফরমেশন আগে কেন দাওনি আমাদের? স্যার আমি ভেবেছিলাম এটা ইম্পর্টেন্ট না, আর এমনিতেও ভিকি কোম্পানি ডিসলভ করতে চাইতো না। আই এম শিওর প্রাচী ওকে এগুলো করতে বাধ্য করছিল। প্রাচী? কিন্তু ও সেটা করতে চাইবে কেন? স্যার আমি আপনাকে ভিকি আর আমার রিলেশনের ব্যাপারে আগেই বলেছি। প্রাচীর সাথে দেখা হওয়ার আগে আমাদের দুজনের সম্পর্ক শেষ হয়ে গেছিল, কিন্তু প্রাচী ওর মনে হতো যে আমার আর ভিকির মধ্যে এখনো কিছু আছে। ও ভিকিকে নিয়ে খুব ইনসিকিউর হয়ে গেছিল। ও ভিকিকে বারবার ফোন করতো আর জিজ্ঞেস করতো যে ও কোথায়, কেন, কি করছে। প্রাচীর ইনসিকিউরিটিস বেড়ে যাচ্ছিল, আর ওদের দুজনের ভিতরে টেনশনও। স্যার ভিকিকে ভিডিও চ্যাট করতে হতো প্রাচীকে বিশ্বাস করানোর জন্য যে ও অফিসেই আছে। ইনফ্যাক্ট আমি একবার ওদের দুজনকে ঝগড়া করতেও শুনেছি স্যার। আই উইল টোল্ড ইউ না, তুমি এই বিজনেস মিটিং এ একদমই যাচ্ছ না। আর ওই অমৃতা, ওর সঙ্গে তো একেবারেই না। আরে প্রাচী, আমি এখন একটু বিজি আছি, পরে কথা বলছি। হোয়াটএভার। স্যার আমি পুরো বিশ্বাস করি যে কোম্পানি ডিসলভ করার আইডিয়াটা প্রাচীরই। ভিকি কেন এরকম করবে? কোম্পানি প্রফিটে চলছিল, আমাদের দুজনের ভিতরের বোঝাপড়া ভালো ছিল, ওয়ার্ক ইকুয়েশন ছিল, তাহলে ভিকি কেন এরকম ডিসিশন নেবে? আমার তোমার ল্যাপটপটা চাই, আর ইমেলস এর সমস্ত ইনফরমেশন। কিন্তু স্যার ওটা তোমার পার্সোনাল ল্যাপটপ, ওর মধ্যে কোম্পানির ফাইলস, ডিটেলস, ডকুমেন্টস আর কনফিডেন্সিয়াল জিনিস আছে। আই এম সরি, আমি ওটা দিতে পারবো না। এটা পুলিশ কেস, তোমার বিজনেস পার্টনারের মৃত্যু হয়েছে। এখন না কিছু পার্সোনাল আর না কনফিডেন্সিয়াল। কুমার,
Sir. ল্যাপটপ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পাঠাও আর গত কয়েক মাসের যত ইনফরমেশন আছে সব রিট্রিট করো। ওকে স্যার। তুমি যেতে পারো। হ্যাঁ প্রয়োজন পড়লে আবার তোমাকে ডেকে পাঠানো হবে। থ্যাংক ইউ স্যার। ওনার সাথে যাও। ইন্টারেস্টিং। রাজীব বলছে প্রাচীকে নিয়ে অমৃতা ইনসিকিউর ছিল, আর অমৃতা বলছে প্রাচী ইনসিকিউর ছিল। রাজীব বলছে ভিকি এই কোম্পানিকে ডিসলভ করতে চেয়েছিল, আর অমৃতা বলছে প্রাচীর প্রেশার ছিল। হতে পারে ভিকি এসব নিয়েই তার মামার সঙ্গে কথা বলতে চাইছিল। হতে পারে স্যার। স্যার, ভিকির ফোন কলের ডিটেলস এসে গেছে। ওই রাতে ভিকির ফোনে শেষ কল প্রাচী শর্মা ছিল, রাত 1টার সময়। ডাক্তারবাবু, মৃত্যু কটায় হয়েছে? সাধারণ 1:30 থেকে 2টোর মধ্যে। প্রাচী এখন কোনো প্রশ্নেরই উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু আমার ওর সাথে কথা বলাটা জরুরি। প্রাচী এখন খুব শকের মধ্যে রয়েছে। যা ঘটার তা তো ঘটেই গেছে। কেসকে ইনভেস্টিগেট করাটা আমাদের ডিউটি। ভিকির সাথে সেই রাতে কি ঘটেছে সেটা আমাদের জানতে হবে, আর সেই কারণে আপনাদের মেয়ে প্রাচীর সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি। ওই রাতে ভিকির সঙ্গে যা শেষ কথা হয়েছিল তিনি হলেন আপনি। যখন আপনাদের মধ্যে কথা হয় মনে হয়েছিল কি ও এরকম কোনো কাজ করতে পারে? না, একেবারেই না। ও তো খুব আনন্দে ছিল সেদিন। রোজ রাতে আমরা দুজন ঘুমানোর আগে একে অপরের সঙ্গে কথা বলতাম, আর সেদিনও। ইয়েস মাই সুইট হার্ট, কেমন আছেন আপনি মিস প্রাচী শর্মা? জাস্ট মিটিং টু বিকাম মিসেস জয়সওয়াল। স্যার কিছু ঘন্টার অপেক্ষা। আর হ্যাঁ, আমি ওখানে আসার পর আমি তোমাকে রাতে অফিসের কাজ করতেই দেব না। আরে সোনা, তোমায় বিয়ে করার পর আমার হাতে এমনিও টাইম থাকবে না কাজ করার। মিথ্যেবাদী। আচ্ছা, তুমি জানো না ভিকি জয়সওয়াল কাউকে কথা দিলে কথার খেলাপি করে না? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আচ্ছা চলো এবার তাড়াতাড়ি ঘুমো, সকাল থেকে তো নিয়ম কাজও রয়েছে। আরে একটা ছোট কাজ বাকি রয়ে গেছে। ওই অমৃতা একটা ফাইল পাঠিয়েছে, সেটা দেখতে হবে। আর এমনিতেও বিয়ের পরে ফাইল দেখার মতন সময় থাকবে না আমার। তো এই 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বো। তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট। বাই, গুড নাইট। ভিকির নেচারকে দেখে আর বিশেষভাবে এটা জেনে যে ওর এক্স গার্লফ্রেন্ড অমৃতা ওর বিজনেসের 50% পার্টনার, এ নিয়ে আপনার কোনো অসুবিধা ছিল? প্রথম একটু ইনসিকিউরিটি ফিল হতো আমার, কিন্তু তারপরে ভিকি দেখলাম আমাকে বোঝালো যে ও আমাকে খুব ভালোবাসে। ও ফ্লার্টি নিশ্চয়ই ছিল, কিন্তু মিথ্যেবাদী ছিল না। যদি ওই মেলটা ওর মেল আইডি থেকে না আসতো তাহলে হয়তো আমি এটা কখনো বিশ্বাসই করতাম না যে ওই নোটটা ভিকি লিখেছে। স্যার, স্যার ভিকির মেল রেকর্ড থেকে আমরা এটা জানতে পেরেছি ওর মামা সমীর অরোরা ওর কোম্পানি থেকে 50 লাখ টাকা লোন নিয়েছিল, যেটা উনি এখনো শোধ করেননি। আর স্যার আমরা এটাও জানতে পেরেছি যে ওর মামা ডায়মন্ডের বিজনেস, আর ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে সায়ানাইড পলিশিং আর ক্লিনিং এর জন্য ব্যবহার হয়। ইয়েস স্যার। কুমার, স্যার। ভিকির মামা আমাদের এই কথাটা লুকিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে হবে। চলো। হ্যাঁ। আপনার ভাগ্নের মৃত্যু সাইনাইডের জন্য হয়েছে। আপনি ডায়মন্ড মার্চেন্ট, বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি সন্দেহের তালিকায় রয়েছেন। আমি নিজের ভাগ্নেকে মারবো কেন? কারণ আপনি ভিকির কোম্পানি থেকে 50 লাখ লোন নিয়েছিলেন, আর এই কথাটা আপনি আমাদের বলেননি। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি নিজের ভাগ্নের কোম্পানি থেকে 50 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, আর ওটা ফেরত দিতে দেরিও হচ্ছিল। তো একবার ভিকিও আমার সঙ্গে এই নিয়ে কথা বলেছিল। এও বলেছিল যে ওকে পার্টনারের কাছে জবাবদিহি করতে হচ্ছে। অমৃতাও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কবে লোনটা ফেরত দেব, কিন্তু এগুলো সব তো ব্যবসার ব্যাপার। ও আমার ভাগ্নে ছিল, আমি 50 লাখ টাকার জন্য ওকে মেরে ফেলতে যাব কেন? যেদিন রাতে আপনার ভাগ্নের মৃত্যু হয়, হতে পারে সেদিনও আপনার সঙ্গে এই কথাটাই বলতে চেয়েছিল। হয়তো অমৃতা আবার জানতে চেয়েছে। হতেই পারে, কিন্তু সেই সময় আমি তো এটাকে মজা হিসেবে নিয়েছিলাম। বলেছিলাম এক্স গার্লফ্রেন্ড ভুলে যাও, ব্যাস। স্যার, এক্সকিউজ মি। হ্যালো, কি স্যার? এক মিনিট। স্যার, আমি অমৃতার ল্যাপটপ চেক করেছি। স্যার, ওর ইমেল অ্যাকাউন্ট থেকে জানতে পেরেছি ও একটা ডায়মন্ড কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছিল, আর ওই ওয়েবসাইট থেকেই ও সাইনাইডের অর্ডার প্লেস করেছিল 15 দিন আগে, যা ডেলিভারি ওর অফিসেই হয়েছিল। আর যখন স্যার আমাদের টিম ওখানে পৌঁছায় তখন জানতে পারে যে এরকম কোনো কোম্পানি ওখানে নেই। তার মানে স্যার এটাই অমৃতা নকল ওয়েবসাইট বানিয়ে ওই সাইনাইডটা কিনেছিল। যদি ভিকির মামা অমৃতার সঙ্গে এই প্ল্যানে সামিল থাকে
তাহলে সায়ানাইড কেনার জন্য ওকে এত লম্বা রাস্তা বাঁচতে হতো না। একটা কাজ করো, অমৃতাকে ডেকে পাঠাও, সত্যিটা ওই বলবে। স্যার কোন টাইম অ্যান্ড কোম্পানি স্যার, আর কোন সাইনার পারচেজ? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না একদম। তোমার ল্যাপটপ থেকে আমরা ইনফরমেশন পেয়েছি সায়ানাইডের স্যাম্পল অর্ডারও তুমি প্লেস করেছিলে। স্যার আমি জানি না এইসব কে করেছে আর কেন করেছে। স্যার স্যার ফরেন্সিক ল্যাব থেকে এক্সপার্ট এসেছেন, আমাদের ডাকছেন। আপনার আন্দাজ ঠিকই ছিল ইন্সপেক্টর। এই ফাইলের প্রত্যেকটা পেজেই সাইনাইডের ট্রেসেস পেয়েছি। ফরেন্সিক টেস্ট থেকে সামনে এলো যে সায়ানাইডের ট্রেস ওই ফাইলে ছিল, যা মৃত্যুর রাতে ভিকির কাছে ছিল। নিশ্চয়ই কেউ ছিল যে জানতো যে ওই রাতে ভিকি ফাইল দেখবে আর তার পাতা উল্টাবে। সায়ানাইড সেই লাগিয়েছিল, কিন্তু এই ধূর্ত মাথা কার ছিল? কে ওই ফাইলটা পাঠিয়েছিল? স্যার স্যার ভিকির অফিসে আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই ফাইলটা রাজীবই ভিকিকে দিয়েছিল। আর স্যার ও এটাও বলেছিল যে অমৃতা ওই ফাইলটা পাঠিয়েছে। আর স্যার ও এটাও বলেছিল যে অমৃতা চায় ও রাতের বেলায় ফাইলটাতে সাইন করে দিক। স্যার অমৃতাই নকল ডায়মন্ড কোম্পানির ওয়েবসাইট বানিয়েছিল আর ও সাইনাইডের অর্ডার প্লেস করে। আর স্যার ওর কাছে খুন করার কারণও আছে। ভিকি কোম্পানিটাকে ডিসলভ করতে চাইছিল, যার ফলে অমৃতার ক্ষতি হতো। আর ভিকি রাস্তা থেকে সরে গেলে পুরো কোম্পানিটা অমৃতা নিজের হয়ে যেত। আর তারপর প্ল্যান মোতাবেক অমৃতা ওই সুইসাইড নোটটা নিজেকেই মেল করে। না কুমার, আমার মনে হচ্ছে না এই কেসে অমৃতা অপরাধী। নিশ্চয়ই অন্য কেউ আছে যে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ইমেলটাও আমাদের সবকিছু গুলিয়ে দেবার জন্যই। অমৃতাকে ফাঁসিয়ে সে আবার আমাদের পথভ্রষ্ট করবার চেষ্টা চালাচ্ছে। যদি এটা সত্যি অমৃতারই প্ল্যান হতো, তাহলে ভিকির মৃত্যুর পর ওই তো সবার আগে ঘরে পৌঁছেছিল। ও চাইলে ফাইল সরিয়ে প্রমাণ মেটাতে পারত, কিন্তু সেটা হয়নি। যেই হোক না কেন, সে চেয়েছিল ওই ফাইলগুলো যাতে আমাদের হাতে পড়ে আর অমৃতা হেসে যায় এই কেসে। কুমার, স্যার রাজীবের পেছনে ইনফরমার লাগাও, ওর ফোন কল রেকর্ডস বার করো। হতে পারে ওই মার্ডারের পেছনে আছে। ওকে স্যার। ভিকি আর রাজীবের মধ্যে কোনো গন্ডগোল বা কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার রাজীবের স্ত্রী মায়া আর ভিকির মধ্যে মনে হয় কিছু একটা ছিল। তুমি অনেকটা বদলে গেছো, এটা প্রাচীর জন্য হয়েছে তাই না? যদি এই চেঞ্জটা একটু আগে আসতো। কথাটা অ্যাকচুয়ালি মায়ার বিয়ে হওয়ার অনেক আগেরই, আর তারপরে মায়াও কোনোদিনে ঘুরে তাকায়নি আর ভিকিও না। কিন্তু হ্যাঁ, কয়েক মাস আগে একটা গেট টুগেদারে রাজীব খুব বাজে একটা সিন ক্রিয়েট করেছিল। মাই ডিয়ার ফ্রেন্ড ভিকি জয়সওয়াল, তুই কি জানিস কিছুদিনের মধ্যেই বিয়ে করতে যাচ্ছিস তুই? হ্যাপি? ইয়া এক্সাইটেড? আর তখনই হঠাৎ করে বিয়ের কিছুদিন আগে তুই জানতে পারলি যে তোর হবু বউয়ের অন্য কারোর সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল। কি রকম যন্ত্রণাটা হবে মিস্টার জয়সওয়াল বলতে পারিস? তুই বলতে পারবি না, কারণ প্রাচী তো কোনোদিন এরকম কিচ্ছু করেনি। তুই ভুলে গেছিস। অ্যান্ড মাই সুইট ওয়াইফ মায়া, তুমিও ভুলে গেছো। কিন্তু আমি ভুলতে পারিনি যে তোমাদের দুজনের আমার বিয়ের আগে একটা মাখো মাখো অ্যাফেয়ার ছিল। সেট 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 বেকে। তুই একটু বেশি খেয়ে নিয়েছিস। এক মিনিট শোন, সত্যি কথাটা শুনে খারাপ লাগছে মিস্টার জয়সওয়াল? ভিকি খুব ম্যাচিওরড ভাবে হ্যান্ডেল করেছিল। ও
ওই কথাটাকে কোনো ইম্পর্টেন্সই দেয়নি, বন্ধুত্ব বা কাজের ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্টই পড়তে দেয়নি। বিজনেস নিয়ে দুজনের মধ্যে কোনো শত্রুতা? না স্যার, এই কোম্পানিতে ভিকি আর অমৃতার পরে রাজীবই সব থেকে বেশি সিনিয়র। ভিকি আর অমৃতা রাজীবকে ভীষণ বিশ্বাস করে, আর ওদের মধ্যে বিজনেস নিয়ে কোনো ঝামেলা হওয়ারই কথা না। ভিকির মৃত্যুতে আর অমৃতার জেলে চলে যাওয়াতে একজনেরই ফায়দা, সে হলো রাজীব। হ্যাঁ স্যার, ভিকি আর মায়ার অ্যাফেয়ারের কারণে রাজীবের কাছে একটা মোটিভ তো আছে স্যার, প্রতিশোধ। স্যার এই দেখুন রাজীবের কল রেকর্ডস। গ্রেট মিস্টার রাজীব, যে রাতে আপনার বন্ধু ভিকের মৃত্যু হয়েছে সেই দিন রাতে আপনি তার হবু স্ত্রীকে একটা মেসেজ পাঠান, গুড নাইট। স্যার আমি আপনাকে আগেও বলেছি যে ওই দিন রাত্রে আমি প্রচন্ড নেশার মধ্যে ছিলাম, আর নেশাগ্রস্ত অবস্থায় আমি কি করেছি আমার কিচ্ছু মনে নেই। স্যার আমার বউ গাড়ি চালাচ্ছিল, হতে পারে ভুল করে কোনো মেসেজ আমি পাঠিয়ে ফেলেছি। আজ তো আর নেশা করে নেই। স্যার কি বলছেন আপনি? না মানে যদি আজকে মেসেজ পাঠান সেটা নিশ্চয়ই নেশার ঘরে হবে না, তাই তো? কিন্তু স্যার আজ কেন মেসেজ পাঠাবো? ফোন আছে? ফোন আছে? ফোনটা বার করুন। কিন্তু স্যার কি প্রয়োজন? কুমার, স্যার একটা মেসেজ টাইপ করো। পুলিশ আমাদের সন্দেহ করছে, সামলে থেকো একটু। আর এই মেসেজটা প্রাচীকে পাঠাও। কিন্তু স্যার কোন ব্যাপারে সন্দেহ? পাঠিয়ে দিয়েছি স্যার। সেন্ড হয়ে গেল ভুল করে? কোনো ব্যাপার না, ফোন তো আসবে না, তাই তো? টেনশন কেন করছেন? আননোন নাম্বার থেকে ফোন এসেছে স্যার। ফোনটা ওঠা ভাই, স্পিকারে দে। হ্যালো রাজীব, রাজীব বলছি। হ্যাঁ ইউ ফুল, এমন কি করলে তুমি যে পুলিশ সন্দেহ করলো? সব কিছু তো প্ল্যান অনুযায়ী চলছিল। পুলিশ তোমাকে যত ইচ্ছে প্রশ্ন করুক না কেন, তুমি নিজের মুখটা বন্ধ রাখবে, না হলে। নয়তো কি প্রাচী শর্মা? কোথায় যাচ্ছিলেন মিস প্রাচী? হানিমুন? নিয়ে চলো ওনাকে। ভালোবাসতাম ওকে আমি, ভালোবেসে ফেলেছিলাম এমন একটা মানুষকে যে প্রত্যেকটা মেয়ের সঙ্গে ফ্লার্ট করত। ওর কখন কখন কোন কোন মেয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল সব জানতে পেরে গেছিলাম আমি। কিন্তু যখন আমি অমৃতা আর ভিকির পাস্ট রিলেশনশিপের ব্যাপারে জানতে পারলাম, তখন আমি ভিকিকে পুরোপুরি বলে দিলাম যে আমার ওর অমৃতার সঙ্গে কথা বলাটা একেবারে পছন্দ নয়। ও সবসময় হ্যাঁ বলে দিত, কিন্তু করতো সেটার একেবারে অপোজিট। আমি বললাম আমার রিলেশনশিপে কমিটমেন্ট চাই, তখন ও হাসতো আর আই লাভ ইউ জান বলে বেরিয়ে যেত। আর তারপর ওর ওই 3-4 দিনের বিজনেস ট্রিপ, দিন রাত অমৃতার সঙ্গে থাকা। আর যখন অমৃতার সাথে থাকতো না তখন ওর ফোন কলস, অমৃতা অমৃতা অমৃতা। ইরিটেট হয়ে গেছিলাম আমি। যদি অমৃতার সঙ্গেই থাকতে হতো তাহলে আমাকে কমিটমেন্ট কেন? আর একদিন যখন আমি সারপ্রাইজ দিতে ভিকির অফিসে যাই, আমি দেখি যে ও অমৃতাকে হাগ করছিল। ব্যাস, আমি ডিসাইড করে ফেলি ওরা দুজন আমার ইমোশন নিয়ে খেলা করছে, তাহলে আমি ওদের ইমোশন নিয়ে খেলতে পারি। ভিকির মতো একটা ছেলেকে হয়তো আমি বিয়ে করতে পারবো না, কিন্তু ওকে এত ইজিলি আমি ছেড়ে দিতেও পারবো না। আমি ডিসাইড করি যে আমি প্রতিশোধ নেব। আর একদিন যখন গেট টুগেদার পার্টিতে আমি রাজীবকে নেশার ঘরে ভিকির সম্বন্ধে এসব কথা বলতে শুনি, তোদের দুজনের আমার বিয়ের আগে একটা মাখো মাখো অ্যাফেয়ার ছিল। প্রচন্ড ঘেন্না করতাম আমি ভিকিকে,
প্রচন্ড ঘেন্না। আর যখন প্রাচী আমার সঙ্গে এই ডিলটা করলো তখন আমি ভাবতে বাধ্য হলাম। আমি ভাবলাম ভিকি আর অমৃতাকে যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে পুরো বিজনেসটা আমার হাতের মুঠোয়। টার্গেট একটাই ছিল, কিন্তু বেনিফিট আমাদের দুজনের হতো। আমি জানতাম যে ভিকি নিজের ফাইলের পেপারটা কিভাবে উল্টায়। আমি রাজীবের সঙ্গে মিলে একটা প্ল্যান বানাই। আর সেই প্ল্যানটা কি ছিল সেটা আমি তোমাদের বলছি। রাজীব, তুমি অমৃতাকে ফাঁসানোর জন্য ওর ইমেলের পাসওয়ার্ড নোট করলে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর ইমেল আইডি ইউজ করেছিলাম আর সুযোগের ফায়দা তুলে ওরই ল্যাপটপ থেকে একটা ফেক ইমেল পাঠিয়েছিলাম একটা ডায়মন্ড কোম্পানিকে। আর ওই বোকা মেয়েটা তো কিছু বুঝতেই পারেনি। সমস্ত মেল আর নোটিফিকেশনস ওর পড়ার আগেই আমি ল্যাপটপ থেকে ডিলিট করে দিয়েছিলাম। আর পটাশিয়াম সায়ানাইডও আমিই অর্ডার করেছিলাম আর ওর ডেলিভারিটাও আমিই রিসিভ করেছিলাম। ওই দিন অমৃতা আমাকে একটা ফাইল দিয়েছিল যাতে ভিকির সিগনেচারের দরকার ছিল। আমি ওতে সায়ানাইড লাগালাম আর ভিকি এই ফাইলটা অমৃতা দিয়েছে, এটা আজ রাত্রের মধ্যে পড়ে সিগনেচারগুলো করে দিস, ঠিক আছে? হ্যাঁ, তুই এটা নিয়ে ভাবিস না। আর পার্টির পর রাজীব তোমায় একটা মেসেজ করে, গুড নাইট, যার মানে হলো কাজ হয়ে গেছে। আর এটাই হলো তোমাদের সবচেয়ে বড় ভুল। তারপর তুমি ভিকিকে ফোন করে বললে যে ওর ল্যাপটপ অন করতে। প্লিজ নিজের ল্যাপটপটা অন করো না। আমার না তোমাকে দুটো নতুন ড্রেস দেখানোর আছে আর নিজের হাতে মেহেন্দিটা দেখানোর আছে। অন করে দিয়েছি। এই দেখো, বলো কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, হ্যাঁ, নতুন শাড়িও আছে। এই দেখো। খুব ভালো। আচ্ছা শোনো না, অফিসে কি অনেক কাজ ছিল? থ্যাঙ্কস ইয়ার, তুমি আমাকে মনে করিয়ে দিলে। অমৃতা একটা ফাইল পাঠিয়েছিল রাজীবের হাত দিয়ে, ওটা একটু দেখে নিই তারপর শুয়ে পড়বো। চলো এবার তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমিয়ে পড়ো। লাভ ইউ। লাভ ইউ টু। আর যেহেতু ভিকির ল্যাপটপ অন ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাম হ্যাকার মিস প্রাচী শর্মা, তুমি ভিকির ইমেল থেকে অমৃতাকে একটা সুইসাইড মেল পাঠালে। নিয়ে যাও একে। চল। বিক্রান্ত জয়সওয়ালকে হত্যা এবং ষড়যন্ত্রের জন্য পুলিশ রাজীব এবং প্রাচীকে নিজেদের হেফাজতে নিল। একজন বন্ধু, একজন প্রেমিকা, দুজনে মিলে ষড়যন্ত্র করেছিল। আত্মহত্যার নাটকটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, এটা ভেবে যে কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু প্রত্যেকটা অপরাধ পিছনে কোনো চিহ্ন ফেলেই যায়। সন্দেহ গভীর থেকে গভীরতম সম্পর্ককে নষ্ট করে দেয়। ভিকি ভালোবাসায় বদলে গিয়েছিল, কিন্তু প্রাচীর সন্দেহ তার প্রাণ কেড়ে নিল। রাজীবের যদি তার স্ত্রী মায়ার অতীত নিয়ে এত সমস্যা ছিল, তাহলে সে মায়াকে বিয়ে করলো কেন? আর এই প্রশ্নটাই প্রাচীর বিষয়েও করা যায়। বন্ধুত্ব আর ভালোবাসাকে অগ্রাহ্য করে দুজন শত্রু হাত মিলিয়েছিল আর একজন নিরপরাধকে মেরে ফেললো। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.